আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম। ই রিটার্নের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে যে ডিফারেন্স শূন্য করতে পারছি না। আপনি যখন আপনার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের ঘরে এসে যখন আপনি আপনার সোর্স অফ ফান্ড, আপনার আউটফ্লো এবং আপনার আদার ইনফরমেশনগুলো আপনি সাবমিট করছেন বা ইনক্লুড করছেন, তখন আপনি ডিফারেন্সটা হয় প্লাস দেখাচ্ছে অথবা মাইনাস দেখাচ্ছে। এখন প্লাস দেখালে আপনাকে কী করতে হবে, আর মাইনাস দেখালে আপনাকে কীভাবে শূন্য বানাতে হবে। প্লাস আর মাইনাস যেটি আসুক না কেন, আপনি যদি ওই অবস্থায় রিটার্ন সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার রিটার্নটি অ্যাকসেপ্টেবল হবে না, কারণ আয় আর ব্যয়ের বিয়োগফল অবশ্যই জিরো হতে হবে আলটিমেটলি। তো যেহেতু আপনার কোনো এক জায়গায় ইমব্যালেন্স আপনার হয়ে গেছে, এখন সেটাকে আপনি কিভাবে শূন্য বানাবেন, অর্থাৎ ডিফারেন্সকে আপনি জিরো বানাবেন, এরকম কয়েকটি কৌশল নিয়ে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। ওই কৌশলগুলো মানলে আপনার প্লাস আসুক মান ডিফারেন্স অথবা মাইনাস কোনো একটা ভ্যালু আসুক, আপনি কিন্তু সহজেই সেটা কিন্তু জিরো বানাতে পারবেন। এবং এটি কিন্তু আজকের এই ভিডিও দেখা দেবো। সো ভিডিওটি স্কিপ না করে কিন্তু আপনারা পুরো ভিডিওটি একটা সেকেন্ডও কিন্তু আপনারা না টেনে দেখবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা শূন্য বানাবো। আপনাদের যাদের ই রিটার্ন, এই যে আমি উপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেড মার্ক করে, এই ই রিটার্ন সাইটে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা তাদের টিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন। যার আছে সে লগ ইন করে নেবে, আর যার নাই তাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আমি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওতে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনাকে লগ ইন করতে হবে এগুলো সবই দেখিয়েছি। ই রিটার্ন সংক্রান্ত কিন্তু আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, প্রায় 30-35টার উপর ভিডিও রয়েছে। আপনারা চাইলে ই রিটার্ন সংক্রান্ত যে কোনো তথ্য আমার এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি। দেখুন উপরে একটি ইউআরএল লিঙ্ক রয়েছে e-taxnva.gov.vd। আপনারা কিন্তু এই সাইটে যদি লগ ইন করেন, যাদের রেজিস্ট্রেশন করা আছে, তাহলে আপনারা এই যে আমি টিক মার্ক করে দিলাম এই পেজটি আপনারা প্রথমেই দেখতে পাবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই, আপনারা আমার অন্য ভিডিও দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য আপনাদের টিন নাম্বার লাগবে। সো আমরা প্রথমেই উপরে দেখুন একটা 3 বার মেনু রয়েছে, জাস্ট এই 3 বার মেনুতে আমরা ক্লিক করব। হ্যাঁ, যখন এই পেজটি আপনার সামনে চলে আসবে লগ ইনের পর, তখন এই 3 বার মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করছে। প্রথমেই হোম রয়েছে, তারপরে সিঙ্গেল পেজ রিটার্ন রয়েছে, তারপরে ডিটেল রিটার্ন রয়েছে। আমরা কিন্তু এখন ডিটেল রিটার্নে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, ডিটেল রিটার্নে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে, একদম এই তথ্যগুলো আমি আমার প্রত্যেকটি ভিডিওটি দেখিয়েছি। আপনি যে অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলো রয়েছে, অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলো কিন্তু ফিল আপ করে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো কিন্তু ইনডিফল্ট বা ডিফল্ট আকারেই থাকে, যা আছে তাই থাকবে, সেলফ থাকবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখবেন অ্যাসেসমেন্ট ইয়ার লেখা আছে। অ্যাসেসমেন্ট ইয়ারও কিন্তু ডিফল্ট লেখা থাকবে, অর্থাৎ করবর্ষ এবং আয় বর্ষ যেটা আপনার রাজস্ব বর্ষ সেটাও কিন্তু ডিফল্টই থাকবে, সেটাও আপনি চেঞ্জ করার দরকার নেই। তারপরে ট্যাক্সেবল ইনকাম, এটাও কিন্তু ডিফল্ট ইয়েস থাকে, সেটা ইয়েসই থাকবে। আর এক্সেম্পটেড ট্যাক্স আছে কি না সেটাও নো দেওয়া থাকবে, আপনি নো দিয়ে রাখবেন। এবং আপনি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনি যদি রেসিডেন্ট হন তাহলে রেসিডেন্ট, আর নন রেসিডেন্ট হলে সেটা দিবেন। তো এটা এইভাবে আপনাকে করতে হবে। তারপরে দেখুন এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার আয়ের উৎস যদি চাকরি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এটা ক্লিক করে দিবেন। আদারওয়াইজ অন্য অন্য অপশন হলে, কারো যদি হাউস রেন্ট থেকে আয় এসে থাকে তাহলে সে এজ এ হাউস রেন্টটা দিবেন। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যাদের বিজনেস থেকে ইনকাম আসে তারা এই যে বিজনেসের অপশনটি দিয়ে দেবেন। হ্যাঁ, আর যাদের আপনার আদার সোর্স থেকে আসে তারা এটা দিয়ে দেবেন। সো আমি এখানে কিছু জিনিস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার স্ক্রল করে নিচের দিকে আসলে এগুলা ফুলফিল না করলেও হবে। এই যে এখানে কয়েকটি অপশন রয়েছে, হ্যাঁ, এগুলো আপনার যাতে যদি যায় তাহলে আপনি দিবেন, আদারওয়াইজ আপনার সাথে না গেলে সেটা দেওয়ার দরকার নেই। এবার স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে, আপনি এই তথ্যগুলো যখন ইনপুট হয়ে যাবে তখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন রয়েছে। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আয়ের যে মেইন সোর্স সেই লোকেশনটা কোথায়, আমি ডিএনসিসি দিয়ে দিলাম, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। এছাড়া এখানে কিছু অপশন রয়েছে, দেখুন গেজেটেড ফ্রিডম ফাইটার হলে এই অপশনটা ক্লিক করে দেবেন এবং ডিসেবিলিটি থাকলে সেটা ক্লিক করে দেবেন। হ্যাঁ,
বা আদার কোনো বিষয় থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার দেখুন এখানে ক্লেম ট্যাক্স রিবেট, যদি কর রেয়াত নিতে চান তাহলে এটা ইয়েস দিবেন, এটা নো থাকতে পারে, আপনি এটা ইয়েস দিয়ে দিবেন। আমি ইয়েস দিয়ে দিলাম। এখানে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কিনা সেটার জন্য আপনি এখানে হলে হ্যাঁ, আর আদারওয়াইজ নো। হ্যাঁ, আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। এবার আমি স্ক্রল করে একটু এদিকে আসছি। দেখুন আইটি 10B রিকোয়ারমেন্টস, খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখুন আপনারা জানেন যে গ্রোজ ওয়েলথ 40 লক্ষ টাকার বেশি হলে আপনি এখানে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। হ্যাঁ, এই বিষয়টা পরে দেখুন যদি আপনার মোটর কার থেকে থাকে তাহলে আপনি ইয়েস, আদারওয়াইজ নো। আমি এখানে নো দিয়ে দিলাম। তারপরে অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, আদারওয়াইজ নো, আমি নো দিয়ে দিলাম। এবং দেখুন এখানে হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি সিটি কর্পোরেশন আন্ডারে কোনো হাউস প্রপার্টি থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে দিবেন, আদারওয়াইজ নো। আমি এখানে নো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর অ্যাজ ওয়েল আপনি এখানে দেখুন স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউর এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই তথ্যগুলো এখানে সেভ হয়ে যাবে এবং আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার দেওয়ার পর আমাকে অন্য একটি পেজে নিয়ে আসছে। এখানে অনেক তথ্য রয়েছে, আমি এত ডিটেলে যাব না, তাহলে ভিডিওটি অনেক লেংদি হয়ে যাবে। দেখুন প্রথমে অ্যাসেসমেন্টের কাজটা কিন্তু আমরা করে ফেলেছি, জাস্ট এই অংশটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে দেখুন ইনকাম, হ্যাঁ, এই ইনকাম আপনার যেই জায়গা থেকে ইনকাম আসে বা যে সোর্স থেকে আয় আসে সেই তথ্যগুলো এখানে দিবেন। আমি আমার অন্য অন্য ভিডিওতে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে কীভাবে ইনকামের তথ্যগুলো ইনপুট করতে হয়, কাইন্ডলি সেটা দেখে নেবেন। রিবেট রয়েছে, কর রেয়াত সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই, 2023-24 করবর্ষের জন্য দেখে নেবেন কাইন্ডলি। এক্সপেন্ডিচারের উপরও আমার কিন্তু ভিডিও রয়েছে। তারপরে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস নিয়ে মূলত আজকে আমি কথা বলবো। এই তথ্যগুলো যখন আপনাদের সব ফুলফিল হয়ে যাবে তখন আপনারা অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি চলে আসবেন। আমি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে ক্লিক করে দিচ্ছি। দেখুন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যে তথ্যগুলো আপনাকে প্রথমে ইনপুট করতে হবে, এখানে কিন্তু আমি আমার সব তথ্য আগে ইনপুট করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ধরুন আপনার যেই অ্যাসেটস রয়েছে, সম্পত্তি রয়েছে, সেই সম্পদ আপনি এখানে বসালেন পর্যায়ক্রমে, সেটা যেই সম্পত্তি হোক, হতে পারে আপনার বিজনেস ক্যাপিটাল, হতে পারে নন এগ্রিকালচার প্রপার্টি, হতে পারে আপনার এগ্রিকালচার প্রপার্টি, হতে পারে ফিনান্সিয়াল অ্যাসেট, শেয়ার, ডিভেঞ্চার বা বন্ড, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাসেট হতে পারে। আপনি অ্যাসেটের ঘরটা ফুলফিল করে ফেললেন। তারপরে দেখুন স্ক্রল করে নিচের দিকে আসলেই এখানে আপনার অ্যাসেট শেষ হওয়ার পর আরেকটি অপশন রয়েছে লায়াবিলিটিস। দেখুন যদি আপনি ঋণ থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটাতে ফুলফিল করবেন। হ্যাঁ, যদি আপনি ঋণ না থাকে তাহলে সেটা দরকার নেই। সেটা কিভাবে করবেন, দেখুন আপনি এখানে একটু ড্রপ ডাউন অপশন আছে, সেখানে গেলেই দেখবেন যে 3টি অপশন রয়েছে। প্রথমে borrowing ফ্রম ব্যাংক আর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা আপনি যদি কোনো ব্যাংক থেকে আপনি অর্থ নিয়ে থাকেন, ধার করা লোন হিসাবে নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটাকে চেকমার্ক করে তথ্য ইনপুট করতে হবে। এছাড়া যদি আনসিকিউরড লোন আপনি নিয়ে থাকেন, জামানতবিহীন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে তথ্য ইনপুট করতে হবে। এবং ফাইনালি যেটা রয়েছে আদার লোনস অ্যান্ড ওভারড্রাফট, যদি আপনি অন্য কোনো লোন নিয়ে থাকেন বা ওভারড্রাফট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় তথ্য ইনপুট করতে হবে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিওর মূল বিষয় এটা নয়। আমি জাস্ট আবার সেটাকে হাইড করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এতটুকু আলোচনা করলাম সংক্ষেপে। এবার দেখুন আউটফ্লো, অর্থাৎ আপনার ওই অর্থ বছরে কত খরচ হয়েছে। আউটফ্লো মানে এখানে খরচ, ব্যয়কে বোঝানো হয়েছে, সেই ব্যয়টা আপনি এখানে দিবেন। আপনি যদি লস থাকে সেটা দিতে পারেন, আপনি যদি গিফট বা ডোনেশন থাকে আপনার সেই খরচের মাধ্যমে আপনি কাউকে গিফট করলে বা ডোনেশন করলে তাহলে আপনি এগুলো দিতে পারেন। এগুলো শেষ করার পর একটু স্ক্রল করে দেখুন সোর্স অফ ফান্ড, আপনার আয়ের উৎসটা। আয়ের উৎস আপনার যেটাই হবে, আপনি শুরুতে এই তথ্যগুলো দিয়ে এসেছেন বলেই কিন্তু এখানে আপনাকে এরকম দেখাবে। হ্যাঁ, তো যখন আপনার আয়ের উৎসর টপিকটা আপনার শেষ হয়ে যাবে, ফাইনালি আপনি যখন চলবেন যারা বিগত বছর আয়কর দিয়েছেন বা রিটার্ন সাবমিট করেছেন তাদের যে একটা নেট ওয়েলথ আপনারা দেখিয়েছেন সেটা কিন্তু আপনাকে এই জায়গায় বসাতে হবে। হ্যাঁ, দেখুন উপরে লেখা আছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। হ্যাঁ, তাহলে প্রিভিয়াস ইয়ারে এই জায়গাটা বসাতে হবে। এখানে যারা নতুন অর্থাৎ এই বছর প্রথম এই রিটার্ন সাবমিট করতেছেন, আমি ভালোভাবে বলে দিচ্ছি, যারা এই বছর এই রিটার্ন সাবমিট করছেন শুধুমাত্র তারাই এখানে শূন্য বসাবে। আর যারা গত বছর আই রিটার্ন সাবমিট করেছেন, গত বছরই আপনাদের প্রথম রিটার্ন সাবমিশন ছিল,
এবার আপনার এখানে গত বছরের যে নেট ওয়েলথটি সেটার সংখ্যাটা জাস্ট এই জায়গায় ইনপুট করে দেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে নিচের দিকে দেখুন সামারি, এই সামারিতেই আপনার মূল কাজটা। আমাদের ভিডিও করার পেছনে আজকের যে মূল বিষয় সেটা ছিল এই যে ডিফারেন্স। দেখুন এখানে ডিফারেন্স বলে একটি কথা রয়েছে, আপনি যখন সব হিসাব এখানে লিখে ফেলবেন, আমি আবারও ক্লিয়ারলি দেখাচ্ছি আপনার গ্রোজ ওয়েলথটা দেখুন, এখানে গ্রোজ ওয়েলথ দেওয়া আছে, এই যে গ্রোজ ওয়েলথ, হ্যাঁ গ্রোজ ওয়েলথটা দেখাচ্ছে, সামারিটা আমি দেখাচ্ছি, টোটাল লায়াবিলিটিস অফ বিজনেস সেটা নাই, এই জন্য জিরো দেখাচ্ছে, নেট ওয়েলথটা দেখাচ্ছে, হ্যাঁ এই বিস্তারিত এখানে রয়েছে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা গত বছরের নেট ওয়েলথ ছিল চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ মানে হলো আপনার নেট ওয়েলথটা বাড়লো বিগত অর্থ বছরের চেয়ে, সেটা দেখাচ্ছে। তারপরে দেখুন ইনকাম আদার আউট ফান্ড, এই যে দেখুন আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ খরচটা আপনার অর্থ বছরে কী পরিমাণ খরচ হলো সেটা, তারপরে টোটাল ফান্ড আউটফ্লো টোটাল খরচ এটা, হ্যাঁ ওই চেঞ্জ সহ, হ্যাঁ তারপর সোর্স অফ ফান্ড আপনার আয়ের উৎস এই যে এইটা, এগুলো সব দেখানোর পর যদি আপনার এই ডিফারেন্সের গজটি খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনারা, এই যে ডিফারেন্সটা এটি কিন্তু শূন্য আসেনি, হ্যাঁ জিরো আসে নাই, তো জিরো আপনাকে বানাতে হবে, মাস্ট আপনাকে এটা জিরো বানাতে হবে। যদি আপনি সেটা জিরো না বানাতে পারেন তাহলে আপনার রিটার্ন সাবমিশনটা সঠিক হবে না, পারফেক্ট হবে না, এবং এর জন্য কিন্তু আপনাকে কল করতে পারে এনভিআর। সো এই ধরনের হ্যাসেল থেকে বাঁচতে হলে আপনি দুইটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। প্রথম কথা হলো, এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে এই জায়গাটিতে যেই এটা কি, এটা হলো ডিফারেন্স, জাস্ট একটু দেখুন এই যে ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্সটা আমার কত হচ্ছে, এখানে আমার মাইনাস একটা সংখ্যা আসছে, দেখুন মাইনাস ৬৮,৭০৪, হ্যাঁ দেখুন এটা মাইনাস এসেছে। তো এই মাইনাস আসলে কি হবে, আর যদি সেটা প্লাস আসে তাহলে কি করতে হবে, ধরেন আপনার এখানে মাইনাস ৬৮,৭০৪ এসেছে, এই মাইনাসটাকে সরাতে গেলে আপনাকে কোথায় কি ইনপুট করতে হবে এই বিষয়টা এখন আমি আপনাকে দেখাবো। এর জন্য আপনি স্ক্রল করে একটু উপর দিকে আপনি দেখতে হবে, আপনি তো মাইনাস আছে, মাইনাসটাকে বাদ দিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, একটু স্ক্রল করে উপরের দিকে যেতে হবে। আমি স্ক্রল করে উপরের দিকে যাচ্ছি, এখন স্ক্রল করে উপরের দিকে যখন আমি আসলাম, এখানে আদার রিসিপ্টস নামে একটি অপশন রয়েছে। স্ক্রল করে উপরের দিকে আসার পর এই আদার রিসিপ্টসের এখানে কিন্তু একটু স্ক্রল করে এই দিকে আসলে দেখুন আপনার ডান দিকে আসলেই এখানে অ্যাড নামে একটি অপশন রয়েছে, আমি রেড মার্ক করে দেখাচ্ছি, এই রেড, এই অ্যাডটা আপনি ডান দিকে স্ক্রল করে আসলেই পেয়ে যাবেন। এই অ্যাড অপশনে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমি আরও একটি অপশন এখানে যোগ করতে পারবো, হ্যাঁ আমি আগে একটা করেছিলাম, এবার আমি এখানে কি করব, আদার রিসিপ্টসে আমি একটা অপশন যোগ করব। আমি কি লিখব দেখুন, ফার্স্ট, হ্যাঁ আমি একটা লেখা লিখছি অতীত জীবনের সঞ্চয় আমি এখানে যোগ করব, হ্যাঁ ফার্স্ট লাইফ সেভিংস এই কথাটা দিব। এখন এটা লেখার পর আপনাদেরকে যে শুরুতে আপনি এই ডিফারেন্সটা কত ছিল দেখুন, এখানে ডিফারেন্স ছিল ৬৮,৭০৪, আমি ওই যে ফার্স্ট লাইফ সেভিং যে কথাটা লিখেছি এই জায়গায় আমি কি লিখব, ৬৮,৭০৪ এই কথাটা আমি লিখে দিলাম। আচ্ছা লিখে দেওয়ার পর এটা মূলত কোথায় আছে, এই যে আপনি লেখাটা আদার রিসিপ্টসটা কোথায় রয়েছে দেখুন, সোর্স অফ ফান্ডে রয়েছে, হ্যাঁ এই যে সোর্স অফ ফান্ড যেই সিগমেন্টটা রয়েছে তার ঠিক নিচে আসলে আপনি এই আদার রিসিপ্টস এই অপশনটা পেয়ে যাবেন, এবং চেকমার্ক করলেই আপনি পার্টিকুলার্স পেয়ে যাবেন। আমি পার্টিকুলার্সের এখানে লিখলাম ফার্স্ট লাইফ সেভিং, যার বাংলা অর্থ হলো অতীত জীবনের সঞ্চয়। এখানে রেফারেন্স আইছে, আমি কিন্তু রেফারেন্স এখানে জাস্ট নীল দিয়ে দেব, হ্যাঁ আমার কোনো রেফারেন্স এখানে নেই বা এটা লাগবে না। দেওয়ার পর একটু এই দিকে আসলে আমি অঙ্কটা বসিয়ে দেব। তো এই অঙ্কটা ৬৮,৭০৪ এটা আমার মাইনাস ফিগার এসেছিল, এইটা যদি আমি লিখি তাহলে আমার আলটিমেটলি কি হয় আমরা এখন দেখব। তাহলে কোথায় চলে যাব, আমি একদম ফাইনালি ডিফারেন্সে চলে যাব। দেখুন বন্ধুরা ডিফারেন্স কিন্তু জিরো হয়ে গেছে। কিভাবে জিরো হলো, ওই যে ফার্স্ট লাইফ সেভিং আমি বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এই যে দেখুন ডিফারেন্স, আমি জুম আউট করে দেখাচ্ছি, দেখুন ডিফারেন্স জিরো, জিরো হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মূল আলোচনা ছিল কিভাবে আপনি জিরো করবেন, এটা একটা কৌশল। হ্যাঁ যদি আপনার ডিফারেন্সটা মাইনাস একটা ফিগার এসে থাকে তাহলে এই ফিগারটাকে আপনি অতীত জীবনের সঞ্চয়, এটা সোর্স অফ ফান্ডে যাবেন, এটা কোনো ঝামেলা আপনার হবে না, আপনি এটা করতে পারেন। আর যদি আপনার এই জায়গায় প্লাস আসতো, কি আসতো, প্লাস আসতো, ফর এক্সাম্পল আপনি যদি এই অতীত জীবনের সঞ্চয় এই জায়গাটা একটু বাড়িয়ে দিই আমি, হ্যাঁ আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, ধরুন আমি 79
10,000, হ্যাঁ, 79,000 দিলাম। তাহলে আপনি স্ক্রল করে নিচে দেখুন 10,296, এবার কিন্তু প্লাস এসেছে। আপনারা অবশ্যই জানেন যে কোনো কিছু না থাকার মানে হলো প্লাস। যারা গণিত ভালো বুঝেন তারা অবশ্যই বিষয়টা বুঝবেন, অন্যরাও বুঝবেন। তো এই যে এখন ডিফারেন্স আমার কি এসেছে, ডিফারেন্স এখন আমার আসলে প্লাস 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 10,296। এখন আমি কিভাবে এটা জিরো বানাবো? এর জন্য আপনাকে যে অপশনটাকে ফলো করতে হবে, চলুন আমরা আবার স্ক্রল করে উপরের দিকে চলে আসি। উপরের দিকে আসলে দেখুন, উপরের দিকে আসলে এখানে ক্যাশ ইন হ্যান্ড নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই যে এই জায়গায়, হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড। এই ক্যাশ ইন হ্যান্ডটা কোথায় পাবেন? আমি উপরের দিকে স্ক্রল করে আসছি, দেখুন এটা হলো অ্যাসেটের ঘরে আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে অ্যাসেটস, হ্যাঁ, এই অ্যাসেটসের এখানে যখন আসবেন প্রথম যে সেগমেন্টটা রয়েছে, স্ক্রল করে একদম নিচের দিকে আসলেই আপনি পেয়ে যাবেন যে ক্যাশ ইন হ্যান্ড, হ্যাঁ, অর্থাৎ আপনার হাতে টাকা আপনি দেখাবেন, হ্যাঁ, এই ক্যাশ ইন হ্যান্ড। এটা চেকমার্ক করে দিলেই এখানে আমি আগে দেখিয়েছি 3 লক্ষ টাকা, এখন আমার যে 10,000 কত ছিল আমরা একটা আবার দেখি, 10,296। এই 10,296 যদি আমি ক্যাশ ইন হ্যান্ডে বসিয়ে দিই, ধরুন আমি আগে যেই ক্যাশ ইন হ্যান্ডের অপশনে বসিয়েছিলাম সেটা ছিল 3 লক্ষ টাকা, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন এই জায়গায় আমি ওই যে 10,296 যোগ করে দিই, অর্থাৎ 3,10,296 আমি এটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন আমি এখন কিন্তু 3 লক্ষ এই ঘরে ক্যাশ ইন হ্যান্ডের ঘরে আগে 3 লাখ ছিল, এখন আমার বাড়তি টাকাটা যেটা আসলো প্লাস আসলো, এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম 3,10,296। আমি আবার জুম আউট করে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন আমি ক্যাশ ইন হ্যান্ড লিখে এই জায়গাটা এখানে বসালাম। এবার এটা বসানোর পর আমার ফাইনালি কি আসলো ডিফারেন্সটা আমরা আবার দেখি, যে এখন ডিফারেন্স জিরো চলে এসেছে বন্ধুরা। হ্যাঁ, খুবই সহজভাবে কাজটা আমরা করে ফেললাম, দেখুন এই যে ডিফারেন্স জিরো এসছে। তাহলে আমার আলোচনার বিষয় ছিল যে যদি আপনাদের অ্যাসেট, সোর্স অফ ফান্ড, আপনাদের বার্ষিক খরচ, আয় এবং সম্পত্তি এই সমস্ত বিবরণী যখন আপনারা ই-রিটার্ন সাবমিট করার জন্য ইনক্লুড করবেন, তখন সেই বিষয়গুলো করার পর যদি আপনি ডিফারেন্স জিরো না আসে, তাহলে কিন্তু আপনার সাবমিশনটা পারফেক্ট হবে না, সঠিক হবে না। এর জন্য আপনাকে আবার কল করতে পারে এনবিআর। বাট যদি জিরো বানাতে হয় তাহলে কিভাবে বানাবেন? আপনার যদি এখানে মানটি মাইনাস এসে, অর্থাৎ বাড়তি বা উদ্বৃত্ত যেই টাকাটা দেখাচ্ছে সেটা যদি আপনার মাইনাস আসে, মাইনাস ফিগার আসে, তাহলে কিন্তু আপনি ফার্স্ট লাইফ সেভিং অর্থাৎ অতীত জীবনের সঞ্চয় ওই টাকাটা দেখিয়ে দিবেন, এবং দেখিয়ে দিলে আপনি দেখবেন যে ডিফারেন্সটা জিরো চলে আসবে। এবং আরেকটি বিষয়, যদি আপনার ওই মানটা প্লাসের আসে, তাহলে আপনি কোথায় চলে যাবেন? ক্যাশ ইন হ্যান্ডে চলে যাবেন, গিয়ে সেই টাকাটা ওখানে আপনি দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা জিরো হয়ে যাবে। এই দুইটি জিনিস স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের এই ডিফারেন্সে জিরো বানাতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি, আমার ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝুন, টেনে টেনে দেখুন এবং দেখে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। আশা করি আপনাদের সমস্যাটা খুব ক্লিয়ারলি সলভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আর নয়, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন, এতে অন্যরা এই ডিফারেন্স কীভাবে জিরো বানাতে হয় এই বিষয়টি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জানান আপনার যদি এর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।